আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পদার্থের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু এখানে আলোচনা করা হবে। তো দেখি, তো এই অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন। এই অধ্যায়ের মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করেছে, যেমন মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি। অনেক স্টুডেন্ট আছে পদার্থ কি এটাই জানে না, তো সে তাদের উদ্দেশ্যে বলি পদার্থ কি। পদার্থ হইতেছে ওই সকল জিনিস যা ভর আছে, যার ওজন আছে, যা স্থান দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, সেগুলো হইতেছে পদার্থ। ঠিক আছে। এখন পদার্থ মূলত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কোনটা? যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওইটা ছাড়া কিছু পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আর যেটা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয় সেটা হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ কোনগুলা? যেমন ধরো আমরা দুই স্বর্ণ একটা মৌলিক পদার্থ, কিন্তু স্বর্ণের মধ্যে খাদ মিলাইয়া, ঠিক আছে, খাদ বলে, এই খাদ মিলাইয়া যখন এটারে একটু হালকা করে কম দামে বিক্রি করা হয় তখন সেটা কিন্তু যৌগিক পদার্থ হয়ে যায়। আবার মনে করো তোমার কি হতে পারে, তামা একটা মৌলিক পদার্থ, তামার সাথে যদি তুমি সিলভার মিক্স করো, তামা মৌলিক পদার্থ, সিলভার মৌলিক পদার্থ, যদি একসাথে মিক্স করলে একটা যৌগিক পদার্থ হয়ে গেল। তো এরকম করে বিভিন্ন সবগুলো জিনিসই কোনো না কোনো মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, কিন্তু একটা মৌলিক পদার্থ না, একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। তাহলে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো পরমাণু আর অণু। পরমাণু যাতে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা। একটা জিনিস যদি আমরা অনেক পরিমাণে জুম ইন করি, মানে ওই মোবাইলের মধ্যে জুম ইন করো না, তো জুম ইন করতে 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 সেটা ছোট থেকে ছোট 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 এরকম করে হইতে থাকবো। একটা টাইমে এটা এত ক্ষুদ্র যেটা দেখাই যাবো না, কিন্তু সেই জিনিসটাও আর অনেক বিশাল আকারে দেখায় মাইক্রোস্কোপ দিয়া। ঠিক আছে। তো আমাদের এই মাইক্রোস্কোপ পর্যন্ত যাওয়া লাগবে না। পদার্থটা যখন ভাঙতে 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 আমরা যখন একদম শেষ পর্যায়ে চলে যাবো, তখন সেটার একটা অংশ আমরা পাবো, যে ক্ষুদ্রতম অংশ বলা হইব পরমাণু। অর্থাৎ এই যে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, এই পদার্থের ক্ষুদ্রতম কণা হইতেছে পরমাণু। অর্থাৎ যেটা পরমাণুরে ভাঙলে পদার্থের যে ক্ষুদ্রতম কণাটা পাওয়া যায় সেটা হচ্ছে পরমাণু, বা পরমাণু পদার্থের ক্ষুদ্রতম কণাই পরমাণু। আর একাধিক পরমাণু মিলা যেটা গঠিত হয় সেটা হচ্ছে অণু। ঠিক আছে। তাহলে পরমাণু কি? পদার্থের ক্ষুদ্রতম কণা। অণু কি? একাধিক পরমাণু মিলে যেটা গঠিত হয়। তা পরমাণু এই দুনিয়ার মধ্যে অনেক কিছু আছে। এই পর্যন্ত আবিষ্কৃত পরমাণুর সংখ্যা হচ্ছে 118টা। সেগুলো কি কি? হাইড্রোজেন, হিলিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ওকে। তো এইভাবে আমাদের মৌলগুলা যাইতে থাকে। তো এগুলো হচ্ছে পরমাণু। কিন্তু যখন আমাদের একের অধিক পরমাণু থাকবে, যেমন হাইড্রোজেনের নিচে 2 দেওয়া আছে, অথবা তোমার অক্সিজেনের নিচে 4 দেওয়া আছে, এই যে জিনিসগুলো আছে, এর মানে কি? এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানে অক্সিজেন আছে কয়টা? 4টা। এই যেগুলা, এগুলার কি বলা হয়? এগুলার বলা হয় অণু। এটা তো অক্সিজেনের একটা অণু। আর এখানে পরমাণু আছে কয়টা? অক্সিজেনের 4টা পরমাণু আছে। ঠিক আছে। এখানে হাইড্রোজেনের পরমাণু কয়টা আছে? 2টা। অক্সিজেনের পরমাণু আছে কয়টা? 4টা। ঠিক আছে। তো নাইট্রোজেনের পরমাণুর কথা যদি আমরা চিন্তা করি, নাইট্রোজেনের পরমাণু যদি আমরা দিই, নাইট্রোজেনের পরমাণু যদি 6টা দিই, তাহলে এখানে নাইট্রোজেন কয়টা থাকবে? 6টা পরমাণু আছে। তারপরে এটা একটা নাইট্রোজেনের অণু, এটা একটা নাইট্রোজেনের অণু, যেখানে নাইট্রোজেনের 6টা পরমাণু আছে। ঠিক আছে। কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে এই হইতেছে আমাদের পরমাণু আর অণু। ঠিক আছে। এগুলোতে থাকে একটা পরমাণু, কিন্তু একসাথে এগুলো একটা অণু। ঠিক আছে। একসাথে এগুলো কি একটা? এগুলো হচ্ছে একটা অণু, কিন্তু আলাদা আলাদা ভাবে এগুলো হচ্ছে একটা পরমাণু। মনে থাকবে? তাহলে পরমাণু কি? পদার্থের ক্ষুদ্রতম কণা। আর অণু কি? একাধিক পরমাণু মিলে যেটা গঠিত সেটা হচ্ছে অণু। ক্লিয়ার? তাহলে পরমাণু অণু বুঝাইলাম। এরপরে আসি পরের টপিক। আমাদের পরবর্তী টপিক কি আছে? মৌলের প্রতীক। এখানে দেওয়া আছে মৌলের প্রতীক। এখন আসলে প্রতীক বলতে কি বোঝায়? প্রতীক বলতে আমাদের যেটা বোঝায় সেটা হচ্ছে যে মৌলগুলাকে যেটা দিয়ে প্রকাশ করে, এটা আমরা মৌলগুলো চিনলাম, এখন ভুলে গেলেও না এটা মৌল। যখন এরপর থেকে মৌল বলবো তখন তোমরা বুঝবে যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এগুলো হচ্ছে মৌল। এগুলো কি? মৌল। প্রশ্নগুলো আমি করবো, অবশ্যই প্রশ্ন করবো যে মৌল কি। মৌল হইতাছে পরমাণু যা, মৌল ইতা। ঠিক আছে। পরমাণুগুলো যা, মৌলগুলাই তা। ঠিক আছে। অনেক সময় পরমাণু বলবো, অনেক সময় মৌল বলবো।
যেটাই বলি না কেন, দিন শেষে জেলাও সে করবো। তো এখন এখানে হাইড্রোজেন এটা একটা মৌল, হিলিয়াম মৌল, লিথিয়াম মৌল, বেরিলিয়াম মৌল, কিন্তু এই মৌলগুলোর যে আমরা প্রকাশ করতেছি, ঠিক আছে, এটা কি মৌলগুলো আমরা প্রকাশ করতেছি, ঠিক আছে, এই মৌলগুলো প্রকাশ করতেছি না, এই মৌলগুলো যেটাতে প্রকাশ করতেছি সেটাই হইতেছে প্রতীক। এগুলো প্রত্যেকটা এক একটা প্রতীক, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কি বলা হয়? প্রতীক। কিন্তু যখনই আমরা এটাকে নিচে 2 দেবো তখন সেটা কি হয়ে যাবে বলতো? একটু আগে বলছি এটা একটা অণু। কেন অণু? কারণ এখানে হাইড্রোজেনের 2টা পরমাণু আছে, একাধিক পরমাণু মিলে কি গঠিত হয়? অণু, বা একাধিক মৌলিক পদার্থ মিলে যৌগিক পদার্থ গঠিত হয়। যৌগিক পদার্থ অণু, মৌলিক পদার্থ পরমাণু, ঠিক আছে, মানে এরকম, বুঝছো? তাহলে এখানে আমাদের এটা অণু, আর এই অণুকে যেটা যা প্রকাশ করে, বা এই যে যেটা এটাকে বলা হয় সংকেত। এটা একটা হাইড্রোজেন অণুর সংকেত, আর এটা হাইড্রোজেন পরমাণুর প্রতীক। আবার মনে করি যে অক্সিজেন, এটা একটা অণু, এটা হইতেছে একটা সংকেত, কিন্তু আমি যদি অক্সিজেন লিখে দিই এটা হয়ে যাবো প্রতীক। আবার মনে করি নাইট্রোজেন, এটা কি একটা মিথ্যা বলদ নাকি? নাইট্রোজেন এটা একটা প্রতীক। প্রতীক কেন বলতো? কারণ এখানে নাইট্রোজেনে একটা পরমাণু আছে, কিন্তু আমি যদি এখানে নাইট্রোজেনের 6টা পরমাণু দিই বা 2টাই যদি দিই তাহলেও সেটা কি হয়ে দেবো? সংকেত হয়ে দেবো, নাইট্রোজেন অণুর সংকেত। তাহলে এই হইতেছে পরমাণুর প্রতীক আর সংকেত। এখানে কি আর কিছু বোঝা যাচ্ছে? তাহলে এখন এই হলো কি আমাদের পরমাণু, আর এটা হচ্ছে মৌলিক অণু। এটা কি বলবো? মৌলিক অণু। কেন এটা মৌলিক অণু? চিন্তা করে দেখো, জিনিসটা আছে আমরা যখন হাইড্রোজেনের ভাঙতাছি এখানে H2, তখন আমরা হাইড্রোজেন কয়টা পরমাণু পাইতেছি? 2টা, কিন্তু শুধুটা হাইড্রোজেনই পাইতেছি, অন্য কিছু কিন্তু পাইতেছি না। কিন্তু যদি আমি এখানে H2O দিই, এর মানে আমি এখানে হাইড্রোজেন পাইতেছি 2টা, অক্সিজেন পাইতেছি 1টা। তাহলে এখানে আমাদের একাধিক পরমাণু পাইতেছি এবং ভিন্ন ভিন্ন পরমাণু পাইতেছি। কি কি পাইতেছি? একাধিক পরমাণু পাইতেছি এবং ভিন্ন ভিন্ন পরমাণু পাইতেছি। যেহেতু এখানে একাধিক পরমাণু আছে এবং ভিন্ন ভিন্ন পরমাণু আছে, তাহলে এটার কোনো মানে অণু হইল না, মানে মৌলিক অণু হইল না, এটা একটা যৌগিক অণুতে পরিণত হইলো। কি পরিণত হইলো? যৌগিক অণু, ঠিক আছে, এটা কি একটা যৌগিক অণু, আর এটা হচ্ছে একটা মৌলিক অণু, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি HCl, এটা কি যৌগিক অণু না মৌলিক অণু বলতো? যৌগিক অণু। কেন বলতো? এখানে হাইড্রোজেন আছে আর ক্লোরিন আছে। যারা যারা এখন সংকেত মুখস্থ করে না তারা বুঝবে না। এখানে হাইড্রোজেন আছে আর কি আছে? ক্লোরিন আছে। আবার মনে করো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড যদি আমরা বলি তাহলে এখানে কি কি আছে? সোডিয়াম আছে আর ক্লোরিন আছে। তো এইভাবে আমাদের কি হয়? যৌগগুলা গঠিত হয়, ঠিক আছে। তাহলে যৌগিক অণু বলা হয় বা যৌগ বলা হয়, ঠিক আছে। একাধিক মৌল মিলে কি গঠিত হয়? যৌগ গঠিত হয়। একাধিক পরমাণু মিলে কি গঠিত হয়? অণু গঠিত হয়। আর পদার্থের ক্ষুদ্রতম কণা কি? পরমাণু। পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু। একাধিক পরমাণু মিলে গঠিত হয় মৌলিক অণু। ভিন্ন ভিন্ন মৌলিক অণু মিলে, মৌলিক পরমাণু বা অণু মিলে গঠিত হয় যৌগ, ঠিক আছে। তাহলে যৌগিক পদার্থ কি? যে জায়গায় একাধিক মৌলিক পদার্থ ব্যবহৃত হয় সেটা আছে যৌগিক পদার্থ। মনে থাকবে? আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী বিষয় আছে পরমাণুর চার্জ নিয়ে, ঠিক আছে, বা এই যে আমাদের যে পরমাণুগুলো গঠিত হয়, ঠিক আছে, সেগুলো আসলে কি কি নিয়ে গঠিত হয়? একটা পরমাণু সেটাতে পদার্থের ক্ষুদ্রতম কণা, এটা একসময় মানুষের ধারণা ছিল, কিন্তু এই পদার্থের ক্ষুদ্রতম কণারে ভাঙাও আরো কয়েকটা জিনিস পাইছে। সেটা কি পাইছে জানো? সেটা পাইছে সেটা প্রোটন, নিউট্রন এবং বাইরে পাইছে ইলেকট্রন। এই প্রোটন নিউট্রনটা কি থাকে? পরমাণুর মাঝখানে থাকে। মাঝখানে যে জায়গাটা থাকে সেই জায়গাটার নাম দিচ্ছে নিউক্লিয়াস। এই জায়গাটার নাম কি দিচ্ছে? নিউক্লিয়াস। মনে থাকবে? এই নিউক্লিয়াসের ভিতর কি থাকে? নিউক্লিয়াসের ভিতর থাকে প্রোটন, নিউট্রন, বাইরে থাকে ইলেকট্রন। ওরা বলছে বাইরে যে ইলেকট্রনটা থাকে সেটা একমাত্র চার্জ, সেটা একটা চার্জ। এই চার্জটা বলা হয় নেগেটিভ চার্জ। আমরা যে ইলেকট্রিসিটি দেখি, কারেন্ট, এই কারেন্টের নাম ইলেকট্রিসিটি করা হয়েছে এই ইলেকট্রনের নাম থেকে। কারণ কারেন্টের তারের মধ্যে যে কি প্রবাহিত হয় জানো? এই ইলেকট্রনটা প্রবাহিত হয়, আর ইলেকট্রনটা প্রবাহিত হয় বলে এটার নাম হচ্ছে ইলেকট্রিসিটি, ঠিক আছে। তো যাই হোক, তো ইলেকট্রনের কাছে একটা চার্জ, এই চার্জটা বলা হয় নেগেটিভ চার্জ। এই চার্জটা কি চার্জ? নেগেটিভ চার্জ। আর প্রোটনের চার্জ কি? প্রোটনের চার্জ দিতে পজিটিভ, আর নিউট্রনের চার্জ দিতে আছে শূন্য। যেহেতু ইলেকট্রন পুরোপুরি একটা চার্জ, ইলেকট্রন পুরোপুরি একটা চার্জ, এখানে ইলেকট্রনের কোনো ভর নাই। ইলেকট্রনের কোনো কি নাই? ভর নাই। প্রোটনের ভর আছে, নিউট্রনের কি আছে? ভর আছে। প্রোটনেরও ভর আছে, নিউট্রনেরও ভর আছে, কিন্তু ইলেকট্রনের কোনো ভর নাই। আবার প্রোটনের চার্জ আছে, ইলেকট্রনের চার্জ আছে, নিউট্রনের কোনো চার্জ নাই। আমাদের এতটুকু জানাই জরুরি। প্রোটনের চার্জ আছে, ইলেকট্রনের চার্জ আছে,
নিউট্রনের কোনো চার্জ নেই, প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, আর নিউট্রনের চার্জ শূন্য। প্রোটনের ভর 1, নিউট্রনের ভর 1, কিন্তু ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর নেই। প্রোটনের চার্জ আছে, ইলেকট্রনের চার্জ আছে, নিউট্রনের কোনো চার্জ নেই। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখতে হবে এই জিনিসগুলো। আমি চিত্র সহ এঁকে দিচ্ছি, প্লাস ভিডিওর মধ্যে তো আছে ইনশাআল্লাহ, তোমরা যে ভিডিও পাও তাহলে দেখতে পারবা। ঠিক আছে, অবশ্যই থাকবে। এরপরে এটা আছে তারপরের বিষয়। তারপরে বিষয়টা কি? তারপরে বিষয়টা হচ্ছে আমাদের রসায়ন বইটা বন্ধ করে ফেলছে। তো এখানে যেটা হইতাছে সেটা হচ্ছে যে আমাদের ভর সংখ্যা। তো ভর সংখ্যা কি? এই ভর সংখ্যা বলতে বোঝায় যে আসলে আমরা ভর সংখ্যা বলতে কি বুঝি? কোনো পদার্থের মধ্যে মোট যে পরিমাণ জিনিস থাকে সেটা হচ্ছে তার ভর। যেমন আমাদের মানুষের শরীরের কথা যদি চিন্তা করি, রক্ত, মাংস, হাড়, তারপর যা কিছু আছে এক্সট্রা, জামা কাপড়, সবকিছু মিলে কিন্তু আমাদের ভর। কারণ জামা কাপড় ছাড়া তো আমরা থাকি না। তো ভর করলে আমাদের জামা কাপড়ের ভরটা আমাদের হিসাবের মধ্যে হিসাব করবে। ঠিক আছে, অর্থাৎ তোমার কাছে যা কিছু আছে সেটা তোমার ভর। তোমার শরীরের মধ্যে থেকে যেটা যদি কোনো কিছু বাদ করে সেটা তোমার ভর থেকে বাদ করে দেবে। ঠিক আছে, এটা তো স্বাভাবিক, তাই না? তো পরমাণুর মধ্যে আমরা বলছি ভর কিসে থাকে? ভর থাকে প্রোটনে আর নিউট্রনে। ইলেকট্রনের কোনো ভর থাকে? ইলেকট্রনের কোনো ভর থাকে না। যেহেতু ইলেকট্রনের ভর থাকে না, তাহলে ভর কোনটা? প্রোটন আর নিউট্রনের ভরই আছে পরমাণুর ভর। তাহলে প্রোটন আর নিউট্রনের ভর কেমনে যোগ করবো? প্রোটন প্লাস নিউট্রন সমান সমান কি? ভর সংখ্যা। কারণ কি প্রোটনের ভর আছে, নিউট্রনের ভর, ইলেকট্রনের কোনো ভর নাই। তাহলে প্রোটন প্লাস নিউট্রন, এখানে ইলেকট্রন কেন দিলাম না? কারণ ইলেকট্রনের ভর নাই। তাহলে প্রোটন প্লাস নিউট্রন মিলে হচ্ছে ভর। এই ভর সংখ্যার অনেক সময় বলা থাকে কি, এই ভর সংখ্যার বলা হয়ে থাকে নিউক্লিয়ন সংখ্যা। কি বলা হয়ে থাকে? ঠিক আছে, এই নিউক্লিয়ন সংখ্যা মানে হচ্ছে ভর সংখ্যা। তো পরীক্ষার মধ্যে অনেক সময় নিউক্লিয়ন সংখ্যা বলা থাকে, অনেক সময় ইয়ে দেওয়া থাকে। আর প্রশ্নটা কিভাবে থাকবে? যেমন ধরো সোডিয়াম, সোডিয়ামের দেওয়া আছে 23 উপরে 11 নিচে। এটা মানে তোমার কি বুঝতে হবে জানো? 23 হইতাছে সোডিয়ামের ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, আর 11 হইতাছে সোডিয়ামের প্রোটন সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের কাছে প্রোটন সংখ্যা আছে, ভর সংখ্যা আছে। এখন আমাদের পরীক্ষার মধ্যে বলা থাকতে পারে যে নিউট্রন সংখ্যা বের করো। তো এগুলো করার ক্ষেত্রে আমাদের একটা মান যদি বের করতে তাহলে আমাদের সমীকরণে যেতে হয়। সমীকরণ কোনটা? সূত্রটাই আমাদের সমীকরণ। সমীকরণটা কি? নিয়ম কি? যে প্রোটন প্লাস নিউট্রন সমান সমান হচ্ছে ভর। ঠিক আছে, তাহলে নিউট্রন সমান সমান কি হবে? ভর মাইনাস প্রোটন। কেন মাইনাস হয়েছে? কারণ আমরা জানি সমীকরণ নিয়মে যদি কোনো যোগ আকার থাকে এই পাশে গেলে কি হবো? বিয়োগ আকার। বিয়োগ আকার থাকলে এই পাশে গেলে হবো যোগ আকার। গুণাকার থাকলে যাবো ভাগ আকারে, ভাগ আকারে থাকলে যাবো গুণাকারে, উপরে থাকলে যাবো নিচে, নিচে থাকলে যাবো উপরে। তাহলে যেহেতু এটা নিউট্রন সংখ্যা বের করতে বলছে, আর আমরা নিউট্রন সংখ্যার এক পাশে রাখবো, যেটা মান বের করতে সেটা এক পাশে। এটার সাথে প্রোটন ছিল, কিন্তু প্রোটনটা লাথি মেরে এই পাশে পাঠিয়ে দিচ্ছি। লাথি মেরে এমনি নর্মালি পাঠাইছি। আর প্রোটন ছিল পজিটিভ, ওই পাশে গেলে নেগেটিভ, কারণ রাগ করছে বেচারা। এখন মান তো সবগুলোরই আছে। ভরের মান কত আছে? ভরের মান তো বললামই, এই যে ভরের মানটা দেওয়া আছে, এটা দেওয়া আছে কত? এটা মান দেওয়া আছে 23 মাইনাস প্রোটনের মান কত দেওয়া আছে? 11। 23 থেকে 11 কত থাকে? 3 থেকে 1 গেলে থাকে 2, 2 থেকে 1 গেলে থাকে 1, তাহলে 12। তাহলে 12 হইতাছে ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা। কিসের নিউট্রন সংখ্যা? সোডিয়ামের নিউট্রন সংখ্যা। ঠিক আছে, তাহলে এইভাবে প্রোটন সংখ্যা যদি তোমার অন্যভাবে যদি মনে করো প্রোটন সংখ্যা দেওয়া নেই, প্রোটন সংখ্যা না দেওয়া থাকলে তোমার কেমনে দেওয়া থাকবে? এইভাবেই দেওয়া থাকে ম্যাক্সিমাম টাইম। ঠিক আছে, উপরে একটা ভর সংখ্যা, নিচেরটা হইতাছে তোমার প্রোটন সংখ্যা, আর নিউট্রন সংখ্যা যদি দেওয়া থাকে তবে তোমার প্রশ্ন মধ্যে দেওয়া থাকবে সোডিয়াম পরমাণুর নিউট্রন সংখ্যা দেওয়া আছে 12, নিউট্রন দেওয়া আছে 12, ভর দেওয়া আছে তোমার ধরো 23, বলতেছে প্রোটন সংখ্যা কত। এখন আমরা বলছিলাম কি, যেটার মান বের করবো সেটা উপরে, মানে এক পাশে একা। তাহলে আমাদের সূত্র তো সূত্রই থাকবো, প্রোটন প্লাস নিউট্রন সমান সমান হইতাছে ভর। এটাই তো আমাদের মেইন সূত্র ছিল, তাই না? আমার বের করতে বলতে প্রোটনের সংখ্যা, তাহলে ভর সংখ্যা মাইনাস নিউট্রন প্লাস নিউট্রন এই পাশে গেলে কি হবো? ভাগ করে নিউট্রনে দেবো। আর ভর সংখ্যা কত আছে? 23 মাইনাস নিউট্রন সংখ্যা কত আছে? 12। 23 থেকে 12 বাদ দিলে থাকে কত? 11। প্রোটন সংখ্যা 11 শেষ। আবার মনে করো যে তোমার ভর সংখ্যা বের করতে বলে, তাহলে তোমার প্রোটন সংখ্যা দেওয়া থাকবো। প্রোটন সংখ্যা দেওয়া আছে 11, নিউট্রন সংখ্যা দেওয়া আছে তোমার 12, বললো ভর সংখ্যা বের করতে। তাহলে কি করবা? আমরা জানি প্রোটন প্লাস নিউট্রন সমান সমান হচ্ছে ভর। তাহলে প্রোটন 12 প্লাস 11 সমান সমান হচ্ছে ভর। তাহলে 12 আর 11 যোগ করলে কত হয়? 23। এটা ভর সংখ্যা। মানে সমীকরণ করে করে আমরা মান পাল্টাতে পারি। ঠিক আছে, এটা যেই নাম্বার মধ্যে সেই নাম্বারে থাকবে, পরীক্ষার মধ্যে থাকবে।
এবার আসে আমাদের এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এন্ড যে পার্টটা আসলে সবারই মুখস্থ করতে হবে, মুখস্থ না আসলে বুঝতে হবে, বুঝলে এমনি বানাই লেখাতে। আর ঘটনাটা বোঝার চেষ্টা করি। এটা তো রাদারফোর্ড পরমাণুর মডেল। তো পরমাণুর মডেল আবার কি? এখানে মডেল দ্বারা বোঝাইতেছে আসলে আগের যুগের মানুষেরা যখন পরমাণু সম্পর্কে কোনো ধারণাই ছিল না, তাদের পরমাণু বলতে কিছু থাকতে পারে, তখন আসলে আমাদের এই রাদারফোর্ড পরমাণুর মডেল আবিষ্কৃত হয়েছে। তখন তারা পরমাণু সম্পর্কে ধারণা দিচ্ছে বিভিন্ন বিজ্ঞানী এসা, ঠিক আছে। তো তারা এসে ধারণা দিয়ে তারা বিভিন্ন রকম মতবাদ প্রকাশ করছে যে পরমাণুগুলো আসলে কিরকম হয়, পরমাণুগুলোর গঠন কিরকম হয়, পরমাণুগুলো কি কি নিয়ে গঠিত হয়, সেটা চার্জ কি, মানে কিরকম কি রিয়াকশন করে সেগুলো। তো এই ব্যাখ্যাগুলো যে দিচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছে রাদারফোর্ড, ঠিক আছে। তো রাদারফোর্ড এসে কি বলছে সেগুলোর ব্যাখ্যাটা আমরা ভালো করে বুঝি, সেটা তোমরা খাতার মধ্যে লিখবা। আমি চিত্র আকারে দিতেছি, কথাগুলো পরবর্তী সাথে লিখবা। প্রথম ব্যাখ্যা যেটা দিচ্ছে সেটা আমরা অলরেডি বলে ফেলছি, যে পরমাণুর ভিতরে থাকে কি প্রোটন নিউট্রন, বাইরে থাকে ইলেকট্রন। প্রোটন নিউট্রনের ভর আছে, ইলেকট্রনের ভর নাই, তাই প্রোটন নিউট্রনের ভরই পরমাণুর ভর। এটা প্রথম ব্যাখ্যা, ঠিক আছে। প্রোটনের ভর আছে, নিউট্রনের ভর আছে, ইলেকট্রনের ভর নেই, তাই প্রোটন নিউট্রনের ভরই পরমাণুর ভর। 1 নম্বর পয়েন্ট শেষ। 2 নম্বর পয়েন্ট, এই পরমাণুর মাঝখানে আমরা বলছিলাম যে একটা গোল জায়গা থাকে, যে জায়গাটার মধ্যে কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। এখন এই যে নিউক্লিয়াসটা থাকে, এই নিউক্লিয়াসটার কি বলছে রাদারফোর্ড? বলছে নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র মানে এত ক্ষুদ্র যে এটা দেখাই যায় না, বা ক্ষুদ্র অনেক, ঠিক আছে। এখন এই ক্ষুদ্র হওয়ার কারণে কি হচ্ছে, বাকি জায়গার মধ্যে কিন্তু কিছুই নেই, তাহলে বাকি পুরো জায়গাটা কি ফাঁকা। তার পরমাণু নিউক্লিয়াসটা ক্ষুদ্র, তার নিউক্লিয়াস বাদে পরমাণুর মধ্যে আর কিছু নেই, মানে এর পরমাণু এটা নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস বাদে পরমাণুর মধ্যে আর কিছু নেই, তাহলে বাকি জায়গাগুলো কি? বাকি জায়গাগুলো ফাঁকা। তাহলে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, তাই পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় ফাঁকা। এটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে। এবার 3 নম্বর পয়েন্টে আসি, বলছি কি সৌরজগতের গ্রহগুলা, সৌরজগৎ মনে সূর্য, ঠিক আছে। সৌরজগতের গ্রহগুলো যেরকম সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, পরমাণুর বাইরে যে ইলেকট্রন গুলো থাকে, সেই ইলেকট্রন গুলো কি করতে থাকে, এই মাঝখানে যে নিউক্লিয়াসটা থাকে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এবং এই ঘূর্ণনটা কি হয়? কেন্দ্রমুখী হয়। এই ঘূর্ণনটা কি? কেন্দ্রমুখী, ঠিক আছে। বুঝতে পারছো? কেন্দ্রমুখী মানে কেন্দ্রের দিকে, সবসময় চেষ্টা করে কেন্দ্রের দিকে আসতে, বাট যাইতে পারে না, কারণ তাদের বাইরে একটা বলয় আছে, এই বলয়ের কারণে ঘুরতে থাকে, মানে সামনে যেতে পারে না, তাই কি হয়, জিনিসটা ঘুরতে থাকে যে কোন দিক দিয়ে আকর্ষণ করতে পারবে, ঠিক আছে। তো এটাই বলছে যে পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের দিকে ইলেকট্রন সবসময় আকর্ষণ থাকে, এই আকর্ষণ বল কেন্দ্রমুখী। 4 নম্বর পয়েন্ট আসে, পরমাণুর ভিতরে যে প্রোটনটা থাকে সেটা চার্জ পজিটিভ, ইলেকট্রন যেটা থাকে সেটা চার্জ নেগেটিভ। এই দুইটা চার্জ হইতেছে সমান এবং বিপরীত। সমান আর বিপরীত হওয়ার কারণে কি হয়, জিনিসটা 1 - 1, একটা +1 একটা -1 সমান 1 1 আছে, কিন্তু একটা প্লাস একটা মাইনাস, তাহলে রেজাল্ট কি হবে? 0। এখন যদি মনে করো 10ও দেই বা 100ও দেই, 100 - 100, তাহলে রেজাল্ট কি হবে? 0। তাই সমান এবং বিপরীত হওয়ার কারণে সবসময় পরমাণুর চার্জ কি থাকে? 0। পরমাণুর ভিতরে প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ। যেহেতু এদের চার্জ সমান ও বিপরীত, তাই পরমাণুর চার্জ আপেক্ষিকভাবে চার্জ 0। পরমাণু আপেক্ষিকভাবে চার্জ কি? 0, অর্থাৎ নিজে নিজে যখন থাকে, একা থাকে, তখন তার কোনো চার্জ থাকে না। যখন সে আরেকজনের সাথে বিক্রিয়া যায়, তখন তার মধ্যে চার্জের মানে আদান প্রদান ঘটে। এবারে আছে যাই হোক, তো এটা বলছে লাস্ট পয়েন্ট। তো আমাদের যেটা বললাম যে ইলেকট্রনের চার্জ, ধনাত্মক চার্জ বা এই প্রোটনের প্রতি ঋণাত্মক চার্জ বা ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। ইলেকট্রনটা কিসের দিকে আকর্ষণ করে? প্রোটনের দিকে। প্রোটন কোন দিকে থাকে? মাঝখানে, ঠিক আছে। আর ইলেকট্রন কোন থেকে? বাইরে। এই প্রোটনের দিকে ইলেকট্রন কি করে? এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী হয়, ইলেকট্রনগুলো প্রতিনিয়ত ঘুরতে থাকে। এই পয়েন্ট আমি আগেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সৌরজগতের গ্রহগুলো যেমন ঘুরে, ইলেকট্রনগুলো তেমনি ঘুরতে থাকে, যে পয়েন্ট দিবা। লাস্টের পয়েন্টে বলবো যে প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এবং এরা কি করে সবসময়, ইলেকট্রন সবসময় কি করে? প্রোটনকে আকর্ষণ করে। এই কারণে এটা কি করে? কেন্দ্র করে ঘুরতে থাকে, প্রোটনটা কেন্দ্র করে ঘুরতে থাকে, ঠিক আছে। তো এরকম করে দিলে কোনো সমস্যা হবে না। তো এই যে রাদারফোর্ডের মডেল, এই রাদারফোর্ডের মডেল দ্বারা একটা কিছু সীমাবদ্ধতা আছে। যখন মডেলটা প্রকাশ করছে, তখন বিভিন্ন বিজ্ঞানী এর ব্যাপারে দ্বিমত প্রকাশ করছে। তো তাদের ধারণাগুলো এখানে সীমাবদ্ধতার মধ্যে লিখে দিচ্ছে। তো সীমাবদ্ধতার প্রথম সীমাবদ্ধতা কি? যে পরমাণুর যে আকারটা কিরকম, এটাকে গোলাকার, চতুর্ভুজ আকার, ডিম্বাকার, এরকম কোনো ব্যাখ্যা কিন্তু এখানে দেয়নি, ঠিক আছে। তো এটা হয়তো প্রথম মিস্টেক না আসলে, আর লিমিটেশন, যেটা দিতে পারে না, যে আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই। 1 নম্বর হইতেছে আকার আকৃতি সম্পর্কে ধারণা দিতে পারে নাই, আকার আকৃতি ধারণা দিতে। 2 নম্বর পয়েন্টে কি বলছে, যে একটা পরমাণুর একটা কক্ষপথের মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ?
সেই ইলেকট্রন গুলো কয়টা ইলেকট্রন সর্বোচ্চ ধরবে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। যেমন একটা কক্ষপথের মধ্যে একটা গ্রহই ধরে আমরা জানি, ঠিক আছে। কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে এরকম না, ইলেকট্রন তো অনেকগুলো থাকে। তো একটা কক্ষপথের মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে সেটার ব্যাপারে ধারণা কখনো দিতে পারে, মানে একের অধিক ইলেকট্রনের ধারণা দিতে পারেনি। এরপরে 3 নম্বর পয়েন্ট যেটা ভুল করছে সেটা হচ্ছে কি, যে মনে করো তোমার আমি কারেন্টের লাইনে কারেন্ট সহ আমি তোমার কারেন্টের তারটা ধরতে দিলাম, আর আমি নিজে কারেন্ট বন্ধ অবস্থায় তারটা ধরলাম, দুজনের ক্ষেত্রে রেজাল্ট একরকম হইব? যে কারেন্ট সহ ধরছে এবার, আর যে মনে করো আমি যে কারেন্ট ছাড়া ধরছি আমার ক্ষেত্রে কিছু হইব না। এখন পরমাণুর ক্ষেত্রে চার্জ আছে কিন্তু সূর্যের গ্রহের ক্ষেত্রে কোনো চার্জ নাই। এখন গ্রহ চার্জ নাই কিন্তু পরমাণু চার্জ আছে, তাই চার্জ যুক্ত বস্তুর সাথে চার্জিং বস্তুর রেজাল্ট কি আর কি ঠিক আসবে? কখনই সেম আসবে না। মনে করো তুমি একটা মোটর চালাই যাইতেছো কারেন্ট লাগায়, আরেকজনকে দিলে ব্যাটারি ছাড়া মোটর চালাইতে, সে কি মোটর চালাতে পারবো? রেজাল্ট কি সেম আসবো? আসবো না। তাহলে চার্জ যুক্ত বস্তুর সাথে চার্জিং বস্তু তুলনা করা ভুল। মানে গ্রহগুলো চার্জ নাই কিন্তু পরমাণু চার্জ আছে, তাই চার্জ যুক্ত বস্তুর সাথে চার্জিং বস্তু তুলনা করা ভুল। এটা ছিল তার 3 নম্বর মিস্টেক। তাহলে 1 নম্বর মিস্টেক কি, আকার আকৃতি সম্পর্কে ধারণা দিতে পারেনি, কক্ষপথ সম্পর্কে ধারণা দিতে পারে, একের দুই ইলেকট্রনের চার্জ যুক্ত বস্তুর সাথে চার্জিং বস্তু তুলনা করা ভুল করে ফেলছে। 4 নম্বর পয়েন্টে কি বলছে, যে ম্যাক্সওয়েলের তত্ত্ব। এবার ম্যাক্সওয়েল একটা বিজ্ঞানী, সে যেটা রাদারফোর্ডে ভুল ধরছে, বলছে কি যে পরমাণুগুলো যে শক্তি বিকিরণ করতে থাকে, ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করতে থাকে, বিকিরণ মানে কি শক্তি ছাড়ে, এর উপর রাদারফোর্ড বলছে, বাট তোমাদের এই বইয়ের মধ্যে বলা নাই। তো শক্তি সবসময় হারাইতে থাকে, তো শক্তি যত হারাবে ইলেকট্রন আকার যত ছোট হইতে থাকবো, আর আকার যত ছোট হইব তত কক্ষপথের আকার ছোট হইতে থাকবো। জিনিসটা এরকম হইব। আমি চিত্র উল্লেখ রাখতেছি, মনে করি ইলেকট্রন এখানে যত শুরু করছে, এটা আকার ছোট হইব, কক্ষপথ ছোট হইব, ছোট হইতে একসময় এটা নিউক্লিয়াসের মধ্যে যা পড়ে যাবো, কিন্তু বাস্তবে জিনিসটা কখনই ঘটে না। এটা কক্ষপথ, এটা শক্তি হারাইবো, হারাইতে হারাইতে কক্ষপথ ছোট হইব এবং একসময় কি হইব, নিউক্লিয়াসের মধ্যে পতিত হইব, কিন্তু বাস্তবে জিনিসটা কখনোই ঘটে না। তো এই ব্যাখ্যার পর বোর কি করলো, এটা সুযোগ নিল, সুযোগ নিয়ে কি করলো, ওই নিজে আবার একটা মডেল প্রকাশ করে দিল। কি মডেল প্রকাশ করলো? বোরের পরমাণু মডেল প্রকাশ করলো। এখানে প্রথমে রাদারফোর্ডের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করলো। কি সমস্যা? তুই এবার আকার আকৃতি সম্পর্কে ধারণা দিতে পারো, আমি প্রথম আকার আকৃতি নিয়ে কথা বলবো। প্রথমে রাদারফোর্ড বোরে এসা আকার আকৃতি সম্পর্কে কথা বলছে, যে পরমাণুগুলা যে আছে সেই পরমাণুগুলা প্রত্যেকটা নির্দিষ্ট কক্ষপথ গুলোর মধ্যে ঘুরে। এই কক্ষপথ গুলার প্রথমটা ধরা হয়েছে 1, তারপরে ধরা হয়েছে 2, তারপরে ধরা হয়েছে 3, ঠিক আছে। এই যেভাবে বলেছে পরমাণু যেসব ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো কক্ষপথে ঘুরতে পারে না। এদের ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত, ব্যাসার্ধ মানে কি, এই যে এটা ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, এখান থেকে এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ। এন্ড ব্যাসার্ধ মানে কি, এই যে বৃত্তের ব্যাস, বৃত্তের থেকে দূরত্ব বলা হয় ব্যাসার্ধ। এটা ব্যাসার্ধ কম, এটা ব্যাসার্ধ তার থেকে একটু বেশি, এটা ব্যাসার্ধ তার থেকে একটু বেশি, যেটা ব্যাসার্ধ বেশি এর মধ্যে ইলেকট্রন ধরবো বেশি, ঠিক আছে। তো এটা বলে নেই, বলতে পরমাণুতে যেসব ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো ঘুরে না, প্রত্যেকটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, ঠিক আছে। এই নির্দিষ্ট অনুমোদিত বৃত্তের কক্ষপথ গুলাকে, এই যে কক্ষপথ গুলো আছে না, এই কক্ষপথ গুলারে বলা হয় এক একটা শক্তি স্তর। কি বলা হয়? ঠিক আছে। এই শক্তি স্তর বা সেল বা অরবিট বলা হয়, তো অরবিটও বলে অনেক সময়, ঠিক আছে। তো এই শক্তি স্তর সেল বা অরবিট বলা হয়। এই অরবিট বা স্থির কক্ষপথ বলে। তো এই অরবিট গুলো ঘোরার সময়, এই অরবিট গুলো কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন গুলো কোন রূপ শক্তির শোষণ বা বিকিরণ করে না, ঠিক আছে। মানে এগুলো কি করে না, যখন ইলেকট্রন গুলো ঘুরে তখন ইলেকট্রন গুলো কোন প্রকার শক্তি ছাড়েও না, গ্রহণও করে না, ঠিক আছে। এটা প্রথম কথা বলছে। এটাতে ওই যে রাদারফোর্ডের মিস্টেক, বা বলছে শক্তি হারায়, যখন ঘুরতে থাকে তখন শক্তি হারাইতে থাকে, কিন্তু বোর এসে বলছে কি এগুলো কোনো শক্তি ছাড়ে না, গ্রহণও করে না। তো এই কক্ষপথ সম্পর্কে বলছে যেগুলোতে থাকে একটা অরবিটাল, এগুলো 1 নম্বর অরবিটাল, 2 নম্বর অরবিটাল, 3 নম্বর অরবিটাল, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে অরবিটাল গুলোর নাম দেওয়া হয়েছে। এই অরবিটাল গুলো যেরকম 1, 2, 3 বলা হয়েছে, প্রথম অরবিটালটা বলা হয়েছে কে, দ্বিতীয় অরবিটালটা বলা হয়েছে এল, তৃতীয় অরবিটালটা বলা হয়েছে এম, চতুর্থ অরবিট গুলা। প্রথম অরবিটে বলা হয়েছে কে, দ্বিতীয়টা এল, পরেরটা এম, পরেরটা এন, কে এল এম এন, এভাবে নামকরণ করা হয়েছে, ঠিক আছে। এবং এটার মধ্যে কি পরিমাণ ইলেকট্রন ধরবে, ঠিক আছে, এই ইলেকট্রনটা বের করার জন্য আমাদের একটা সূত্র প্রদান করা হয়েছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 2n²। এটা দ্বারা কি বোঝায়? এই 2n² দেওয়া বোঝা হইতেছে কয়টা ইলেকট্রন ধরবে, ঠিক আছে, কয়টি ইলেকট্রন ধরবে, ঠিক আছে। কয়টা ইলেকট্রন ধরবে সেটা বোঝানোর জন্য আমাদের এখানে এটা এই সূত্র ফেলা হয়েছে, ঠিক আছে। আমাদের কয়টা ইলেকট্রন ধরবে সেটার জন্য আমাদের সূত্রই আছে 2n²। তার প্রথম কক্ষপথের জন্য 1 নম্বর কক্ষপথ, যেটার নাম হচ্ছে কে, এটা n এর মান হইব আমাদের 1, ঠিক আছে। প্রথম কক্ষপথ নাম দেওয়া হয়েছে কে, এবং এটার জন্য মান হইতেছে 1। এর সূত্র অনুসারে আমাদের n এর জায়গায় কি বসবে, 2 × 1² অর্থাৎ 2। অর্থাৎ প্রথম কক্ষপথ আমাদের ইলেকট্রন ধরবে সর্বোচ্চ 2টা,
ইলেকট্রন দিয়ে ব্যাপারটা, ঠিক আছে। দ্বিতীয় কক্ষপথের জন্য আমাদের ইলেকট্রন সংখ্যা কি হবে 2 × 2 স্কয়ার, মানে এখানে এল কক্ষ আমাদের অরবিটালের নাম হচ্ছে এল, এটার n এর মান হবে 2, তাহলে এখানে হবে 2 × 2 স্কয়ার, n স্কয়ারের জায়গায় বসে বলবো 2 স্কয়ার, তাহলে কত হবে 2 আর 4, 2 4 এর গুণ করলে 8, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে আমাদের ইলেকট্রন হবে প্রথমটাতে 2টা, পরেরটা হবে 1 2 3 4 5 6 7 8টা। কেন কত হবে? আমাদের বলাই তো হয়েছে দ্বিতীয় কক্ষপথে হবে 8টা, প্রথমটাতে 2টা, দ্বিতীয়টাতে 8টা। এত পেঁচাও কেন? কিন্তু 8টা নাই, 8টা ধরে বলতেছে, ঠিক আছে। তৃতীয় কক্ষপথের জন্য আমাদের নাম দেওয়া হয়েছে তৃতীয় কক্ষপথের এম, ঠিক আছে। তৃতীয় কক্ষপথের নাম কি দেওয়া হয়েছে মুন্সি? এম। এটার জন্য n এর মান কি হবে 3, তাহলে এখানে সূত্র অনুসারে আমাদের 2 × n স্কয়ার জায়গায় কি বসবে 3 স্কয়ার, এখন 3 স্কয়ার করলে কত হয় 9, 9 আর 2 গুণ করলে 18, তাহলে আমাদের প্রথম কক্ষপথে কয়টা ধরবে মুন্সি? 2টা, দ্বিতীয়টাতে 3 4 5 6 7 8, আর দ্বিতীয়টাতে বসবে 18টা, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। চতুর্থ কক্ষপথের নাম কি দেওয়া হয়েছে n, n এর মান কি হয়েছে n এর মান ছোট স্মল n 4, ঠিক আছে। তাহলে সূত্র হবে কি 2 × 4 স্কয়ার, 16 16 দুগুণে 32, অর্থাৎ 32টা, আমি 32টা রেখে দেখালাম না, ঠিক আছে। তো এইভাবে আমাদের পরের টপিক আছে বেগ, ঠিক আছে। এখন ইলেকট্রন গুলা যে ঘুরে, ইলেকট্রন গুলা তো তোমার বোরের মধ্যেই, বোরের 2 নম্বর ব্যাখ্যা ছিল ইলেকট্রন গুলা একটা বেগে ঘুরে, ইলেকট্রন গুলা একটা বেগে ঘুরে। এখন বৃত্তাকার পথের বেগ রে, বৃত্তাকার পথের যে বেগ, ঠিক আছে, এই বৃত্তাকার পথের বেগ রে বলা হয় কৌণিক ভরবেগ। এই বৃত্তাকার পথের বেগ রে কি বলা হয়? ঠিক আছে। এই কৌণিক ভরবেগ রে প্রকাশ করা হয় অ্যাম্পিয়ার দ্বারা। কৌণিক ভরবেগ রে কি প্রকাশ করা হয়? তাহলে এটা হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারের সূত্র এই কৌণিক ভরবেগ আর কি। তো কৌণিক ভরবেগ কেন বলা হয়েছে? কারণ বৃত্তাকার পথে যে বেগটা হয় সেটা হচ্ছে কৌণিক ভরবেগ, ঠিক আছে। এটার প্রকাশ করে কি দ্বারা? অ্যাম্পিয়ার দ্বারা। এটা সূত্র আছে অ্যাম্পিয়ার ইকুয়াল টু NH ভাগ 2 পাই। এই পাই মানে আছে তোমার মান আছে পায়ের 3.1416, ঠিক আছে। এইচ হচ্ছে তোমার প্ল্যাঙ্কের ধ্রুবক, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা তোমাদের ক্যালকুলেটর বের করা যায়, এই ক্যালকুলেটর না। তারপরে n এর মানে আছে কক্ষপথের সংখ্যা, না কক্ষপথের সংখ্যা আর কি, আর কিছু লাগে না। তাহলে এখানে আমাদের সূত্র হচ্ছে অ্যাম্পিয়ার ইকুয়াল টু NH/2 পাই। এখানে আমাদের কক্ষপথের মান দেওয়া থাকবে। তো এখানে শুধুমাত্র অঙ্কটা কি করতে হবে? অঙ্কটা এটা করতে হবে যে n এর মান দেওয়া থাকবে, n এর মান ধরো 2 দেওয়া থাকতে পারে অথবা 3 দেওয়া থাকতে পারে। আলাদা ক্যালকুলেটর বের করো। তো আমাদের এখানে n এর মান 2 3 4 দেওয়া থাকতে পারে, বাট বাকি মানগুলো আমরা ক্যালকুলেটর বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তো পায়ের মান মুখস্থ, যদিও পায়ের মানে যাচ্ছে 3.1416। তো এইচ এর মানটা ক্যালকুলেটর বের করতে হলে আমাদের এইভাবে করতে হবে শিফট 07, সরি ক্যালকুলেশন শিফট 7। তো শিফট 7 দেওয়ার পর আমাদের এখানে এইচ এর মানটা, এখানে এইচ এর মান কই দেওয়া আছে? এইচ এর মান আছে, এটা আছে 606, ঠিক আছে। 06 হচ্ছে এইচ এর মান। তোমরা যদি এখানে 06 লিখি তাহলে এখানে এইচ এর মান এই যে প্রথম আসবে সমান সমান দিলে মান বেড়ে যাবে 6.626। এইচ এর মান কত আছে? 6.626 ইনটু 10 ইনভার্স 34, পুরোটা লেখা লাগবে না, 6.626 পর্যন্ত লিখে ইনটু 10 ইনভার্স 34 শেষ, ঠিক আছে। এটা হচ্ছে এইচ এর মান। তারপরে হচ্ছে আমাদের এখানে আমাদের মান বাকিগুলো যেটা আছে আমাদের কৌণিক ভরবেগের মান বের করতে বলছে। তো কৌণিক ভরবেগ মানে কিন্তু অ্যাম্পিয়ার, এটা কোনো কাজ নাই, আমাদের কাজ শুধু করতে শুধু এখানে। এন্ড কক্ষপথের মান যেটা দেওয়া থাকবে, কক্ষপথের মান যদি 2 দেওয়া থাকে তাহলে 2, কক্ষপথের মান 3 দেওয়া থাকলে 3, কক্ষপথের মান 4 দেওয়া থাকলে n এর মান 4। তো আমাদের ধরো 2 নম্বর কক্ষপথ থেকে আমরা কৌণিক ভরবেগ বের করব। তো এর জন্য আমরা কি করব? NH/2 পাই সূত্র যেটা আছে, এখানে n এর জায়গায় শুধু কি বসাবো? 2, ঠিক আছে। কেন কক্ষপথ কয় নাম্বার? 2 নম্বর ধরছি, তাহলে আমরা 2 ×
6.626 into 10 inverse 34 divided by 2 into pi এর মান হচ্ছে 3.1416। এবার এটা ক্যালকুলেশন করলে কত হয়? এই ক্যালকুলেটর ইজিলি করা যায়। ডিভাইডেড বাই 2 into 6.626 into 10 inverse কেমনে দেব? ব্ল্যাঙ্ক দিয়ে পাওয়ার দিয়ে 34 নিচে লিখে দেব 34 ডিভাইডেড বাই 2 into pi এর মান উপরে হয়ে গেছে 2 into 3.1416 তার आंसर হচ্ছে 2.1 into 10 inverse 34 2.1 into 10 inverse 34 এই পর্যন্ত লিখলে আমাদের অ্যাম্পিয়ার মান বের হয়ে যাবে। এখন 2 নাম্বার কক্ষপথে আমরা n এর মান 2 ধরে করছি। যদি আমরা কক্ষপথ 3 নাম্বার দেওয়া থাকে তাহলে n এর জায়গায় 3 হবে, ঠিক আছে? কক্ষপথ যদি 4 থাকে তাহলে শুধু n এর জায়গায় 4 হবে, আর বাকি সব সেম, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, এরপরেই তো আছে আমাদের প্রধান শক্তি স্তর ঘূর্ণনের সময় ইলেকট্রন যে শক্তি বিকিরণ করে সেই শক্তির পরিমাণের সূত্র হইতাছে hb = hc বাই ল্যামডা। এখানে h এর মান তো আমরা আগেই বলছি প্ল্যাঙ্কের ধ্রুবক, মানে 6.626 × 10⁻34 আর c এর মান যেটা হচ্ছে আলোর বেগ হচ্ছে সেকেন্ডে 3 × 10⁸ মিটার সেকেন্ড 1 আলোর বেগ। আর ল্যামডার যে মানটা তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্য তোমার দেওয়া থাকবে। এটা কি ল্যামডা এই ল্যামডারে মানে বাংলা বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এর মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য মানে যে কম্পন, আলোর একটা কম্পন আছে, আলো যে চলাচল করে, আলো কম্পন দ্বারা চলাচল করে না, হার্টবিটের মতো নেই। তো এই যে অঙ্ক